আমি আগে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা যে এতগুলো স্তুতি বাক্যে আমাকে বললেন, এর কোনোটাই যোগ্য আমি না। আমি এরকম একটা অনুষ্ঠানের কথা জানতামই না। আমি জেনেছি মাত্র পরশুদিন। যারা আয়োজন করেছে তারা আমাকে জানাইতে চায় না, কারণ আমি এত স্তুতি বাক্য শুনতে হতে আসলে আমার মুখ লাল হয়ে উঠেছিল লজ্জায়, কারণ আসলে তো আমি এটার যোগ্য না আজকের। তারপরও এতগুলো মানুষকে একসাথে পেয়ে, এতগুলো নিজের মানুষকে আপন করতে পেয়ে ভালোই লাগছে। আজকের আমার শ্রদ্ধেয় স্যার, সভাপতি বলবো না, স্যারই, কারণ তার শিক্ষার প্রতিফলন মাত্র আমি। তার মধ্যে যে আলো, আমার মাধ্যমে যদি কিছু প্রকাশিত হয়ে থাকে, তার আলোয় আমি ছড়াই। আমার নিজস্ব কোনো আলো নাই, চাঁদের আলোর মতো যদি কিছু থাকে সেটা সূর্যের। এখানে উপস্থিত আছেন আমার স্যারেরা। স্যার আমার হেড স্যার ছিলেন, চিত্তবাবু আমার স্যার, মৃন্ময় দাদা বলি তাও আমার স্যার, প্রফুল্লবাবু আমি যখন 7 বা 8-এ পড়ি তখন কিছুদিন বাংলাদেশ স্কুলে শিক্ষকতা করছেন, উনিও আমার স্যার। সুতরাং যদি কোনো আলো আপনারা দেখে থাকেন, এটা চাঁদের আলো, এটা সূর্যের আলো না। আপনাদের আলোই যদি কিছু প্রকাশিত হয়ে থাকে, সেটা আপনাদেরই আলো। আমি প্রত্যেক মানুষের একটা জীবনের একটা থাকে। আমি এই অজপাড়াগাঁয়ে মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন। আমি আজ ডাক্তার অনুপ, কিন্তু আমার জীবনটা ডাক্তার অনুপ দিয়ে শুরু হয় নাই। সম্ভবত আমার অনেকগুলো নাম কেউ জানেও না, কিন্তু আমি জানি আমার অনেকগুলো নাম আছে। আমার প্রথম নাম দিয়েছিল আমার ঠাকুমা, সম্ভবত হরষিত দেবদাস জগদীশ মিলাই মিলে হরষিত নাম রাখছিল আমার। সেটাই আমার প্রথম নাম। আমি আমার ঠাকুমাকে স্মরণ করছি। তারপর আমার চরিত্রের সাথে মিলাই মিলাই অনেকে অনেক নাম দিয়েছে। আমি সেই নামগুলো আজকে স্মরণ করে আমি আমার ছোটবেলাটা দেখতে পাই। এর মধ্যে একটা অন্যতম নাম ছিল নেদু। আমরা তাকেই নেদু বলে থাকি, যে আসলে খুব নরম, সাতটা চর দিলেও একটা কথা বলে না। সেরকম একটা আমার সেই ছোটবেলাটা দেখতে পাই। তারপরে আমাদের এই এরিয়াটা অত্যন্ত দরিদ্র, বিশেষ করে স্বাধীনতার পরবর্তী যে অর্থনৈতিক দুরবস্থা, এমন কেউ ছিল না যে সেই দুরবস্থার শিকার হয় নাই। আমার বলতে লজ্জা নেই, আমি নগরখানায় রুটি খেয়েছি লবণ ছাড়া। আমার বলতে লজ্জা নাই যে আমি রিলিফের একটা জামা পাওয়ার জন্য আমি রিলিফের লাইনে দাঁড়িয়েছিলাম পাঙাশি, আমাদের ওই বটগাছটার নিচে। আমি পেয়েছিলাম একটা, সম্ভবত সেটা ব্লাউজ, শীত প্রধান দেশের কেউ দিয়েছিল। দেখতে আমাদের অনেকটা লেপের যেমন তৈরি করে যেরকম খাপ খাপ থাকে, ওরকম একটা ব্লাউজ, যার কোনো বোতামও ছিল না। আমি বাঁ হাত দেয়া এভাবে ধরে থাকতাম, বোতাম ছিল না। এবং ওই জামাটার সাথে সাথে আমার আর একটা নতুন নাম হয়ে গেল, নাম হলো ন্যাপ। আপনারা সবাই জানেন লেপকে আমরা ন্যাপ বলে থাকি আমাদের গ্রামে। আমার সেই নামটা হয়ে গেল ন্যাপ, ন্যাপ বলে ডাকতো। মানে আমাকে এভাবেই করা হতো। আমার শ্রদ্ধেয় সুশান্ত বাবু, আমার টিচার, উনি আমাকে পচা মাঝি বলে ডাকতেন, পচা মাঝি বলে ডাকতেন। একদিন বললো আমাকে সবাই ন্যাপ বলে কাঁপায়। স্যার বলে, তুই তো ন্যাপ তো ভালো, তো ন্যাপ মানে ন্যাশনাল আওয়ামী পার্টি। আমি সেই তখন বোধ হয় 3-তে পড়তে পারি,
আমার কিন্তু সেই স্যারের সেই কথাটা আমি কোনোদিন ভুলি নাই। তারপরে আমার যে নামটা এখন অনুপ, আমার এই অনুপটা নামটা দিয়েছিল আমার স্বর্গীয় কাকা বাবু ধীরেন্দ্রনাথ মজুমদার। আমার জীবনের প্রথম শিক্ষাগুরু যদি বলতে হয় তাহলে আমার বাবাকেই বলতে হবে। আমার জ্যাঠামশাই শরৎচন্দ্র মজুমদারের অক্লান্ত পরিশ্রমে এই এলাকার সবাইকে নিয়ে যে বিদ্যাপীঠ গড়ে তুলেছিলেন আমার জন্মেরও আগে হয়তো পীরের পাঠশালা। আমার ছোট ঠাকুর দাদা এই যে এই পাশে জায়গা দিয়েছিলেন, আর তার ভাইপো শরৎ মজুমদার জোর করে আমরা এখানে আরো একটা অনুষ্ঠান করেছিলাম গণিজল সম্বর্ধনা। পীরের গ্রামের কিন্তু এইটাই সেই প্রথম অনুষ্ঠান না, সেখানে কিন্তু আমি নিজে আমার গ্রামের ইতিহাসটা তুলে ধরেছিলাম এবং সেই ইতিহাস লিখতে আমাকে সহায়তা করেছেন আমাদের শ্রদ্ধেয় বিমল দাদা। আমি অনেকবার ফোনে এবং আমার বাড়িতে নিয়ে জিজ্ঞেস করেছিলাম, তুমি বড় কত তুমি জানো। সম্ভবত এখন উনি হচ্ছেন সবচেয়ে সিনিয়র সিটিজেন আমার গ্রামের, উনি আমাকে সহায়তা করেছেন। যদি কিছু ভুল করে থাকি সেটুকু আমার, সেটুকু ওনার না। ওনার সেই বিবেচনা অনুযায়ী বলবো আমার জ্যাঠামশাই তৈরি সেই পাঠশালার কথা। আমাদের ছোটবেলায় আমরা পাতায় লিখতাম, আমার শ্রদ্ধ কাকা বলে গেছেন, পাতায় প্রথম লিখতো খাড়া পাতা, একটা তাল পাতায় একটা পেরেক দিয়া ক খ লিখে দেওয়া হতো। আমি আমার প্রথম শিক্ষক আমার বাবাকে বলি এই জন্যে, আমার বাবাকে পাতা লিখে দেন নাই, একটা লম্বা একটা পাতলা একটা তক্তা, ওতে তিনি হাতুর পাটেল দিয়া কেটে কেটে লিখে দিয়েছিলেন ক খ। সুতরাং আমি মনে করি আমার জীবনের প্রথম শিক্ষক হচ্ছে আমার বাবা। আমার জীবনের প্রথম বই কথা শেখা, আমি যখন হয়তো ছোট ছিলাম তখন আমার কাকা সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন। ট্রেনে বসে উনি একটা বই কিনেছিলেন আমার জন্যে, বইটি ছিল কথা শেখা। আমি আমার সেই বইটার কথা ভুলি নেই। স্বাধীনতা যুদ্ধের সময় তখন কিন্তু আমার 5 বছর হয়ে গেছে, 5-6 বছর হতে হবে। সবাই যখন সব কিছু লুকাইতো, আমার ছোট্ট একটা ভাঙা ট্রাঙ্ক সুটকেস ছিল, ওই একটা বই আর সম্ভবত একটা সিলেট ছিল বা অন্য কিছু। আমি আর মনে আছে আমার রান্নাঘরের পিছনে ওই পাতা নিচে লুকাইতাম। এটা হচ্ছে আমার একেবারে একেবারে শিশুকালের স্মৃতি। আমার প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেক বাঁকে বাঁকে একটা মানুষ ট্রাফিক পুলিশের কাজ করেন। সেই ট্রাফিক পুলিশের নির্দেশনা যদি সঠিক হয়ে থাকে এবং সেই অনুযায়ী যদি কেউ চলে তাহলে তার জীবন কখনোই থেমে থাকবে না। মহান সৃষ্টিকর্তার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার জীবনের অনেকগুলো বাঁক আছে, প্রত্যেকটা বাঁকে আমাকে অনেকেই সঠিক পথটা দেখিয়ে দিয়েছেন। আমাদের সত্যি কথা বলতে কি, জীবনের প্রথম লেখাপড়ার বাঁক যিনি আমাকে তুলে দিয়েছিলেন আমার শ্রদ্ধেয় স্বর্গীয় বাবু যোগেশচন্দ্র বিশ্বাস। ওনার পিটুনি যদি না খাইতাম তাহলে আমি কোনদিন সেই নেদু থেকে নেদুতর হইতাম, কিন্তু কোনোদিন ডাক্তার হওয়ার সৌভাগ্য আমি দেখতাম না। আমার বন্ধু ইসমাইল আছে, আমরা একই সাথে ক্লাস 5-এ স্কলারশিপ পরীক্ষা দিয়েছি। ওদের বাড়ি থেকে আমরা মনে আছে যে ওর হোগলা কাটিয়ে নিয়ে আমরা পাঙ্গাসি স্কুলে বেড়া দিয়েছি এবং আমরা 3 জন স্কলারশিপ পেয়েছিলাম, আমি, ইসমাইল, প্রমিলা। আমাদের সেই ক্লাস 5 পড়া ছেলেটাকে আমাদের সেই সারা রাত হাঁটা নিয়ে এসেছিলেন স্যার। সেই সন্ধ্যার পরে নভেম্বর ডিসেম্বরের মাঝে হাঁটে কিন্তু আমরা সেই চলে এসেছিলাম, কিন্তু কোনো ক্লান্তি মনে হয়নি। এখনকার আমার মেয়েদের যদি বলি যে এখান থেকে পানির স্কুল পর্যন্ত হেঁটে চলো, তারা বিরক্ত হয়, কিন্তু আমাদের জীবনটা এরকম হয় না। আমি কৃতজ্ঞতা স্বীকার করি মহান সৃষ্টিকর্তা এই যে আমাকে এতগুলো ভাইয়ের একজন ছোট ভাই করে দিয়েছেন। বড় ভাই আসলে বাবার মতোই হয়।
আমার বড় ভাইয়ের কোনো তুলনা নেই। আমার জীবনে যা কিছু যদি সত্য হয়ে থাকে, আমার বড় ভাইয়ের ইন্সপিরেশন। উনিও বলেছিলেন 5 স্কলারশিপ পাইলে আমাকে একটা কলম দিবেন, পাইলট কলম। অর্থনৈতিক দুরবস্থা, উনি আমাকে একটা পাইলট কলম কিনে দিতে পারেন নাই। ক্লাস 8-এ দিতে পারলে আমাকে একটা ঘড়ি কিনে দেবেন, অর্থাৎ আমাকে একটা ঘড়ি কিনে দিতে পারেন নাই। কিন্তু যেটা দিয়েছেন, আমরা অনেকগুলো ভাই বোন, 8 ভাই বোন, মা বাবা 2 জন, 10, আমার ঠাকুমা, 11 জনের পরিবারে 1.5 কেজি আটায় কোনদিন চলে কিনা আপনারা জানবেন। কিন্তু আমার বড় ভাই সেই বর্দার মেয়েদের একসাথে পাশ করার পরে আমার বর্দা লেখাপড়া ছেড়ে দিচ্ছেন, বলছেন আমার মেয়েদাকে যে তুই যা লেখাপড়া কর, আমি সংসার চালাই। উনি কুটিয়ারি তো আপনারা এখন জানবেন না, যে ধান কিনে এনে আমার বন্ধুদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা ওই ঢেকিতে ধান বেনে দিত, সেই চালটা আমার দাদা যাত্রাপুর পর্যন্ত যাইতেন বিক্রি করতে। এখন তো বুঝি, তখন হয়তো বুঝতে পারি নাই আমাদের এতগুলো সংসারটি উনি বাঁচিয়ে রাখছেন। আমার মেজদা যখন ইন্টারমিডিয়েট পাস করে যায়, আমার বড়দাকে তখন ইন্টারমিডিয়েট পাস করে নাই, সংসার দেখছে। আমার মেজদা যখন বিএসসি পড়েন, আমার মনে আছে প্রফুল্লবাবু তখন বিএসসি পড়তেন, শান্তিপুরের প্রফুল্লবাবু তরুণের অরুণদা নরেন্দা একসাথে ওরা হাড়ি খেতে থাকতেন। আমি স্কলারশিপ পাইলে আমার মেজদা আমাকে শহর দেখাইতে নিয়ে যায় একদিন, ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার পরে। কিন্তু আমার মেজদা ওই বিএসসি পাস করার আগে চাকরি পেয়ে যান, তখন মেজদাই আমার বড়দাকে আবার ইন্টারভিউ করতে পাঠান। আইসি পাস করেন, বিএসসি পাস করেন। দাদা যখন বিএসসি পাস করার পরে নিজে বর্বরসর স্কুলে বিএসসি টিচার হিসেবে জয়েন করেন, আমার মেজদা তখন আবার মেডিকেল স্ট্যান্ড পড়তে যায়। জীবনটাকে তারা যেভাবে রিলে রেসের মতো আমার সংসারটাকে টানিয়ে নিয়েছেন, আমি তা পারিনি। কারণ আমি তো প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্ম আমার বাইকের তৈরি, আমার বোনদের সমস্ত শ্রম, আমার বাইকের সমস্ত পরিশ্রম, সব কিছু আমার জন্য হয়তো দিয়েছেন। আমি তাদের যদি বলি আমি কৃতজ্ঞ, তাহলে এটা খুব অন্যায় কথা বলা হয়ে যাবে। আমার সমস্ত জীবনটাই ওনাদের দান। আমি জীবনে প্রথম বললাম লেখাপড়া এসে, তারপরে যখন আমার অনেক টিচার, আমার সরকারি স্যারদের যদি বলি স্যার আপনারা আমাকে দিয়েছেন, তাও প্রত্যেকটা এসে আমি স্মরণ করি। ক্লাস 8-এ যখন পড়ি তখন বীরেনবাবুর কথা, আমাদের হেড স্যার তখন ছিলেন বীরেনবাবু, ইসমাইলেরও মনে আছে। তারপরে আমি আরও যত স্যার আছে সবার কথা খুব স্মরণ করি, কারণ তাদের আলোয় যদি কিছু আলোকিত হয়ে থাকে, সে তাদেরই দান। ওই তোমায় যে দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছে তত, ঋণ তত করেছ আমায়। আমার সমস্ত প্রফুল্লর কথা মনে পড়ে, প্রফুল্ল মজুমদার। উনি আমাদের আইসি টিচার ছিলেন, কিন্তু ভালো অঙ্ক জানতেন। মণিমোহন বাবুর বাসায় উনি আনন্দকে পড়ানোর জন্য গিয়েছেন, কিন্তু আমাকে উনি এমনিতেই শিখে দিয়েছিলেন, আমাকে অনেক সময় করতেন। ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পর উনি ওনার বাড়িতে আমাকে নিয়ে গেছেন। এই স্নেহের কথা আমি কি করে বলবো। ওনারা স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করুক, জীবনের প্রত্যেক বাঁকে বাঁকে। শিক্ষক নয়, যে গুরুদের আমি সাহচর্য পেয়েছি, সব কিছুই তার। শুধু তাদের কথা কেন বলি, আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমি তো দেখেছি, কার কাছে আমি ঋণী না। আমি যদি একদিক থেকে বলি, হয়তো ওরা আমাকে লেখাপড়া শেখেন নাই, কিন্তু আমার পরিবারটাকে বাঁচায় রাখার জন্যে যে পরামর্শটা দিয়েছেন, আমি মনে করি সেই আমার রমণী
কলি কাকার কথা, যাকে আমরা কান্ত কাকা বলে জানতাম, আমাদের সে অভাবের দিনে যেভাবে উনি পাশে থেকেছেন, অর্থ দিয়ে পারেন নাই, কারণ তারও অনেক সংসার বড়, কিন্তু যেভাবে পাশে থেকেছেন সেটা বলার না। আমার গ্রামের রসময় কাকা, আমার হেড স্যার, কই আমার কাছে তো কর্মী তো বেতনই নেই, আমার মার সাথে সর্বদা কিভাবে কি করতে হবে সব পরামর্শ উনি দিতেন। এখনো গ্রামে কাকা বলতে আমার একটা কাকাই আছে, সুখময় বিশ্বাস। সুখময় বিশ্বাসের কথা যদি বলি, হ্যাঁ, উনি অর্থনৈতিক অবস্থায় বিপাকে পড়লে অনেকে অনেক কিছুই করতে বাধ্য হয়, কিন্তু মনটা তো থাকে। আমি লেখাপড়ার কথা আরও একটু বলি। আমি তখন 9-এ পড়ি, আমার আর এক কাকা বাবু মনমোহন মজুমদার, আমাদের স্কুলে তখন অনেক গোলমাল চলে, ইসমাইল চলে যায় বলিয়া, কিন্তু আমি থেকে যাই। আমার কাকাও তখন ছিলেন। ফিজিক্স পরীক্ষা আমি 94 নম্বর পাইছি। তো সবাইকে নম্বর কম পেলে আমাদের আগে শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল, পিটনের। তা আমি ভাবলাম আমি তো 94 পাইছি, আমি মনে হয় মাঠে খাবো না। কিন্তু আমি 94 পাইলাম কেন? আরো 4টে নম্বর আমার পাওয়ার কথা ছিল, উনি কেটে দিচ্ছেন। একটা অঙ্কে তরণে স্কোয়ার দিতে হয়, এত মিটার পার বা স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার দিতে হয় এককে। আমি স্কোয়ারটা দিছিলাম না, 4টে নম্বর কাটিয়ে দেওয়া, আমার ঠিক 4টে পিটন দিছে একটা জোরে জোরে, বলে এটার কোনোদিন তোর ভুল হবে না। আমার কাকার কথা কিভাবে আমি ভুলি? আমার কাকার একটা কথা আমি সারা জীবন মনে করার চেষ্টা করি। আমি যখন ডাক্তার হয়ে যাই তারপরেও আমাকে একটা কথা বলছেন, দেখো বাবা, এমন কাজ করো না, দিনের বেলা এমন কাজ করো না যাতে রাত্রে তোমার ঘুম না হয়, আর রাত্রেবেলা এমন কাজ করো না যাতে দিনে সবার সামনে তোমার মুখ দেখাতে লজ্জা হয়। আমি মনে করি আমার কাকা মণিমোহন বাবুর এই একটা কথা মাত্র, একটা সেন্টেন্স, এটা যদি কেউ মানে, তার জীবনে কোনো ভুল করার কোনো সুযোগ নাই, কোনো অপরাধ, কোনো পাপ করার কোনো সুযোগ নাই। আমি তার কাছে না ঋণী। আমি যদি মনে করি প্রত্যেকটা মানুষই আমার, আমি যদি গ্রামের প্রত্যেকটা মানুষের এখন যারা আছেন, এই যে বয়স্ক আছে আমার বিমলদার আমি দাদাবাবু বলে ডাকি। এখন সম্ভবত উনি সবচেয়ে প্রবীণ আমাদের গ্রামের, আমাকে অত্যন্ত স্নেহ করেন। ছোটবেলায় তার একটা স্মৃতি আমি বলি, তখন আমি ক্লাস 5-এও পড়ি না। আমি আর এই যে পিঠের রোড দাঁড়িয়ে আছি নির্মল, আমার ছোটবেলার সহপাঠী, দুইজনে ওনার গাছে ডিল মারছিলাম, আম গাছে। উনি পিছন থেকে এসে আমাদের দুজনে ধরে গাছের সাথে বাঁধিয়ে রাখছিলেন। আমার এই ওরা কিন্তু এখন যদি দিনটা এমন, যদি আর কেউ অপরাধ করে বাঁধেও ফেলে, কেউ শাসনও করে, কিন্তু সেটা করার অধিকারই রাখে না। কিন্তু আমাদের মানুষের প্রত্যেকটা মানুষের উপর প্রত্যেকের এত বিশ্বাস, এত ভালোবাসা, যদি কেউ অপরাধ করে থাকি, সে আমার ছেলে হোক, আমার মেয়ে হোক, আমার বউ হোক, আমার যেই হোক না কেন, বা অপরের কেউ হলে আপনি কিন্তু সবাই শাসন করতো। এখন কিন্তু সেই দিনটা পাল্টে গেছে, কেউ কিছু করতে সাহস থাকে না। আমি আমার এই বিপদের কথা কী করে বলবো? এই রামধন কাকা, গোবর্ধন কাকা এখনো আসলে, বাবা অনুপ কেমন আছো, কখন আসছো, এই যে নামগুলো আমি কি করে বলি? এই যে মন্টু কাকা, জিতেন দা, আমার চিত্তদা, ওই যে যারা আছে পাশে দাদা, আমার মেজদা আছে, হ্যাঁ, এটা সবাই। আর তারপরেও আরেকটা কথা আমি বলি, আমি জানি আজকে এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা আমাদের গ্রামেরই অন্যতম কৃতি মানুষ, আমার শ্রদ্ধেয় দাদা অনিল কৃষ্ণ মজুমদার। আমি জানি এটা তার পরোক্ষভাবে এটা সে অর্গানাইজ করে এই কাজটা করছে, যদিও আমি মাত্র 2 দিন আগে জানছি, কিন্তু আমাকে কেউ বলে নাই, কিন্তু আমি শিওর এই কাজটা সব তার। কারণ উনি আমাদের গ্রামের যে গুরুজন সম্বর্ধনার উনি আয়োজন করেছিলেন। ভালো হোক মন্দ হোক, আমরা
মুক্ত বাংলা চারিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের একটা 50 বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিলাম। একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছু লাগে। এটা আমাদের সুনাম না, অনেক দুর্নামও অনেকে দিয়েছে, কিন্তু আমি জানি ওখানকার অভাবক আমি ছিলাম, কিন্তু আমি জানি আমরা কোনো কিছুই করি নাই। মানুষ যদি আঘাত দেয় মানুষ থেমে যায়, কিন্তু আমার দাদা সেই থামার মানুষ না, উনি এগিয়েই চলেন। উনি সিলেটের মতো একটা জায়গায় শিক্ষা অফিসার, অনেকে মজুমদার স্যার নামে সিলেট একটা বিভাগীয় শহর, সবাই তাকে চেনে, এবং উনি এত সুনাম করে আছেন যে এখন পর্যন্ত উনি রিটায়ার্ড গেছে আজকে 3-4 বছর হয়ে গেল, তারপরেও ওখানে সিলেট সিটি কর্পোরেশনের যে মেয়র অনেকে রেখে দিচ্ছেন না, মজুমদার ছাড়া এই শিক্ষার ব্যাপারে কোনো অগ্রগতি কোনো কিছু হবে না। আমার দাদা আমার চেয়ে অনেক গুণী মানুষ। তার ক্ষেত্রে আমি হয়তো দুই রোগী দেখতে পারি, দুইজন অপারেশন করতে পারি, এটা কোনো কিছুই না। জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমি বললাম যে যে ট্রাফিক পুলিশগুলো আমাকে নিয়ন্ত্রণ করেছিল তাদের কাছে অত্যন্ত ঋণী আমি। আমার যে সহধর্মিণী, আমার একে নিয়ে আসছেন আমার ভাইয়েরা। আপনি আরেকটা কথা বলি যে আমার 2 লক্ষণ আছে, অরুণ এবং কমলেশ। এরা আমাকে লক্ষণের মতোই সবসময় করে রাখেন। আমি আরেকটা কথা না বললেই নয়, আমি কিন্তু এই আমাদের স্কুলে গোলমালের জন্য আমি অনেকগুলো স্কুলে যাইতে বাধ্য হই। চরবাড়ি কালীদাস বাবু, প্রফুল্লবাবু, আমি কিন্তু তাদের ছাত্র। আমাকে 2-3 বার গেছিলাম, আমাকে খুব পছন্দ করতেন। লাস্টে বল আমি মালিক আলী স্কুলের ছাত্র হয়ে টেস্ট পরীক্ষার আগে দিন অন্যদের শুধুমাত্র টেস্ট পরীক্ষা দিয়েছি, সাবজেক্ট কিন্তু করি নাই। তারপরও শুদ্র অমলবাবু স্যার, তাকে স্মরণ করি। স্যার করছেন কি, আমি স্কুলে গেছি, অনু তুমি ফর্ম ফিল আপ করেছো? আমি না স্যার, তো তুমি আমার কাছে আসো। আসে হেড স্যার ছিলেন মোহনবাবু, হেড স্যার না, প্রধান কারণে ছিলেন মোহনবাবু। মোহনবাবু অনুপ্রিয়টা ফর্মে সই করে রাখেন। মানে কীভাবে, ওর তো কোনো টাকা পয়সাও দেয় নেই, কোনো টাকা দেওয়া লাগবে না, আমাদের স্কুলে একটা ভালো রেজাল্ট আসবে ওর দ্বারা। আমি কিন্তু আমার এসএসসি পরীক্ষার যে ফর্ম ফিল আপ আমি কিন্তু টাকা দিয়ে করি নেই, আমার শ্রদ্ধ অমলবাবু স্যার নিজেই দিয়ে দিচ্ছেন। সেই জন্য তো বড় মনে শুধু আমার শিক্ষক না, আমার গুরু। প্রত্যেকটা মানুষে আমাকে দিকে দিকে, প্রত্যেকটা মানুষ আমাকে তার গাইড করে আমাকে তুলে দিয়েছেন। শেষ পর্যন্ত যে গাইড, আমার বয়ের বাইরে আমাকে যে গাইড দিয়েছেন আমার সহধর্মিণী কল্পনা, ওনারা যাকে পছন্দ করেছেন সে ভগবানের তরফ থেকে আমার কাছে আশীর্বাদ। কারণ আমি দেখেছি সেটা একজন এমবিবিএস ডাক্তারকে শুধুমাত্র বিয়ে করেছেন, মেডিকেল অফিসারকে বিয়ে করেছেন, সেখান থেকে আস্তে আস্তে তুলে নেওয়া এই পর্যন্ত তোলার জন্য তার যে অবদান এটা ভোলার না। বলো না, আমি তো জানি, কারণ আমি দেখেছি আমার পিজি লাইব্রেরিতে পড়তে পড়তে অনেকের সংসার ভেঙে গেছে। এরকম সংসার ভেঙে যাবে অনেকের, একটাই কারণ পিজি লাইব্রেরিতে একবার ঢুকলে তার যদি বেরোইতে হয় তার সংসারে থাকবে না। কারণ কি, সে তার স্ত্রী সন্তান যদি থাকে এগুলো কখনোই সময় দিতে পারে না। এরকম অনেক কি আছে যে দিনের পর দিন আসতে পারে না, সংসারের খবর নিতে পারে না, সংসার ভেঙে যায়। কিন্তু আমার স্ত্রী, সে প্রত্যেকটা পর সে আমার কাছে কোনো টাকা চাই নাই। বিশেষ করেন একজন ডাক্তারের বউ, সে ফুটপাতে দাঁড়িয়ে পুরনো কাপড় কিনছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে, আমার বড় মেয়ে, যখন সেই হয় সবচেয়ে সস্তা মাছ ছিল পাঙাশ মাছ, সে পাঙাশ মাছের উপরে সে কিনতে পারে নাই, ছিল না, পাশের বাসার কাউকে সে ফ্রিজে রাখতো। আমাদের কোনো ফোন ছিল না, যদি একটা ফোন করতে হয়তো পাশের বাড়ি একজনে, পাশের বাসায় ফোন ছিল, একটু ডাকতে গেলেও তারা খুব বিরক্ত হইতো। এত কিছু তুচ্ছতা ছিল, অবহেলা
অপেক্ষা করে সে বরাবর তাকিয়ে রয়েছে কোন দিন আমি পাশ করে আসবো। সে মানত করতো যে মা ওকে শুধু পাশ করে দাও, আর কোনো কিছু চাই না। এখন ওখানে সরস্বতী পুজো হইতো না, সেই প্রথম সেই ওখানে সেই 250 বেড হাসপাতালে ওখানে সে প্রথম সে সরস্বতী পুজো করে মানত করে করে এইগুলো সে ছাড়া হলে আমার জীবনটা হয়তো এই পর্যন্ত আসতো না। পজিশনে ফেল একটা নৈমিত্তিক ব্যাপার, আমি যদি এবারে ফেল করে নিই তা না। ফেল করলে বর্তমান একটা রেজাল্টটা পাওয়ার পরে চোখ বন্ধ করে একটাই কথা বলতাম, সময়ের ঘড়ি বলে টিক টিক টিক, আপনার কাজ করো ঠিক ঠিক ঠিক। সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেজন না বুঝে তাই ঠিক শতদিক, সময়ের ঘড়ি বলে টিক টিক টিক। এটা 5-7 বার পরে আমি আবার সেই পড়তে বসতাম, যে আমি জানি আমাকে থামলে চলবে না। আমি কিন্তু শেষ পর্যন্ত পাস করে আসছি। পাস করার পরেও আমাদের সমাজের যে অবস্থা, আমি কিন্তু আমার প্রমোশনগুলো সঠিক সময় পাইনি। সঠিক সময় যদি পাইতাম, কারণ আমি তো কোনো পলিটিশিয়ান না, আমি কোনো রাজনীতি কখনো করি নাই। আপনারা জানেন এখানে ভিন্ন এক একজন এক এক রকমের কি সাপোর্ট করতে পারেন, কিন্তু আমাদের দেশের অবস্থা সত্যি সত্যি ভালো না। আর যদি আওয়ামী লীগ থাকে, আওয়ামী লীগ যারা করে তাদের প্রমোশনই আগে হয়, তাদের সব কিছু সহজ হয়। যদি বিএনপি আসে, বিএনপিরটাই আগে হয়। জামাত যদি আসে, জামাতেরটাও আগে হয়। কিন্তু আমরা যারা কোনো কিছুর সাথে জড়িত না, তাদের বড় খারাপ অবস্থা। তাহলে এটা আমার মনে হয় যারা আছেন সবাই বিজ্ঞান গুণীজন, দেশের অবস্থা সবাই বোঝেন। আসলে কিন্তু কথাটা সত্য। এই সে আপনি ভাবতে পারেন যে আমি হিন্দু মানুষ, আমি তো আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সেটাও ভাবতো যে আমি তো আওয়ামী লীগেরই লোক। কিন্তু কোনো এবং আমি গোপালগঞ্জে চাকরি করি আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের আমলে গোপালগঞ্জে চাকরি করছি, সুতরাং আমি তো আওয়ামী লীগের, তাই তো। কিন্তু সেই আওয়ামী লীগের ই করেও আমি কোনোদিন আমার একটা প্রশ্ন পাইনি। আমার সব যোগ্যতা থাকার পরেও আমি ডিউটি আমার কোনো কিছু পাইনি। লাস্টে বল আমার আর একটা স্কেলের উন্নতি হওয়ার কথা ছিল, আমি সেকেন্ড গ্রেডে যাওয়ার কথা ছিল, যাইতে পারি না। আমার সিরিয়াল ছিল এক নম্বর সিরিয়াল, সিরিয়ালের দিক দিয়ে যোগ্যতা দিক দিয়ে 25 জনটা দিয়েছে প্রমোশনটা, আমাকে দেয়। আমি কোনো কষ্ট পাইনি, বিশেষ করে আমি কোনো কষ্ট পাই নাই। আমার সহধর্মিনী সে আমাকে বুঝতেই দেয় না যে আমি এটা পাই নাই। আমি জানি এই জন্য সে মনে মনে অনেক কষ্ট পেয়েছে, যে ওটা হওয়ার কথা ছিল হয়নি, মনে মনে কষ্ট হয়েছে, কিন্তু আমাকে কখনো বুঝতে দেয় না। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের অনেক দ্বন্দ্ব থাকে, অনেক প্রতিবন্ধকতা থাকে, কিন্তু যত সমস্যাই হোক না কেন আমাকে সে কোনদিন এটা বুঝতে দেন নেই। আমি আজীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। তারপরে বলি এই কৃতজ্ঞতা বলে কি হবে, আমার গ্রামের কোন মানুষটাকে আমি এই নাম উল্লেখ না করে পারি, আমার কেউ নাই এখন যারা আছে। তবে একটু কষ্ট হয়, কষ্টটা এই আমি আমার ছোটবেলায় যতগুলো মানুষ দেখেছি এখন অতগুলো মানুষ নাই, জনসংখ্যা আমাদের অনেক কমে গেছে। আমাদের গ্রামে একসময় এই মুক্তবাংলা সার্কুল স্কুলের ফার্স্ট সেকেন্ড সব আমাদের গ্রামে হইতো। আমি বুকে হাত দিয়েই বলতে পারি, আপনাদের সেই উন্নতি দিতে কথা বলি, সেই রবীন্দ্রার কথা বলি, যারাই যে এসেছিল আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ডের মধ্যে সবসময় থাকতাম। আমার সেই গ্রামে আজকে একজন ছেলে পেলে দেখি না যে ফার্স্ট হয়ে আসে, যে এই হয়ে আসে, এটা আমাদের খুব কষ্ট দেয়। সুতরাং আপনারা যে আজকে যে করছেন, এই সংবর্ধনা দিয়ে কি লাভ বলেন? এই সংবর্ধনার তো কোনো দাম নাই। যদি আমার কোনো ফলোয়ার তৈরি না হলো, আমি ডাক্তার হয়েছি, আমার পিছনে পিছনে যদি আজকে আরো 10 জন ডাক্তার তৈরি হতো, তাহলে আপনারা এই সংবর্ধনা দিতে পারতেন, এই সংবর্ধনার মূল্য থাকতো। কিন্তু এই সংবর্ধনা আপনারা আপনাদের অন্তর থেকে দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ঠিকই, কিন্তু খুশি না। খুশি হইতাম যদি আমার গ্রামে আরো ফলোয়ার তৈরি হতো, তখন আমি খুশি হইতাম। আমার এলাকায় যদি অনেক ফলোয়ার তৈরি হতো, আমি খুশি হইতাম। আমি যদি বলতে পারতাম আমার মুক্তবাংলা চারিপল্লী থেকে
শুধু আমি আর তপন এই দুজন ডাক্তার হয়েছি, আর ডাক্তার ইলা তা না, সেই কবে হয়ে গেছে আমাদের সবাই রিটায়ারমেন্টের বয়স হয়ে গেল, তারপর কিন্তু আর আসে না। তপন কথা না বললেই নয়, ও আমার অত্যন্ত আদরের ছোট ভাইয়ের মতোই ছিল। ছোট ভাইটা এই ক্ষেত্রে যেমন আর মেজদার সাথে অরুণদা নরেন্দা পড়তো, ওদের মধ্যে বন্ধুত্ব ছিল। এই তপন আমি যখন এমএস করি ও আমার সাথেই থাকতো। এই তপন আর অরুণ এরা দুজন আমাকে অনেক রান্না করে খাওয়াইছে। ওর বিয়েতে সব কিছুই আমিও ওর কাছে ছিলাম, কিন্তু মানে সৃষ্টিকর্তার অমোঘ নিয়ম এই কদিন তাকে পুরোপুরি একটা ফুল বিকশিত করে তারপরে তাকে তুলে নিলেন। এটা আমাদের সবাইকে খুব কষ্ট দেয়। আমি তপনের কথাও স্মরণ করছি, ও আমাদের জীবনে অনেক কিছু করেছেন। আমার সে ওর বৌদিকে সে অনেক শ্রদ্ধা করতেন, অনেক ভালোবাসতেন। কে না আমার ছোটোবেলায়, এই আমার ছোটোবেলায় আমি বেটুগুনে কিন্তু কিসের বিক্রি করা মানুষ। আমি এখনো জালাল মেম্বার আছে কিনা জানি না, তার কাছে 4 টাকা পাই, 4 20 টাকা কিসের দাম আমাকে দিয়েছিল 16 টাকা, আমি 4 টাকা পাই। আমি আমার ছোট শিশু, আমাদের ছোট কি বললো বাবুদের ছেলে মেয়েদের বলতে চাই যে অনেক কিছু করেও, অনেক কৃষিকাজ করে এতে কোনো লজ্জা নাই। সংসারের কাজ করে লেখাপড়া করা যায়, অবশ্যই করা যায়। আমরা যদি কতটা দারিদ্র্যের মধ্যে থেকে উঠে আসতে পারি, এখন তো কোনো দারিদ্রতাই নাই, কোনো দারিদ্রতাই নাই। মানুষ না খেয়ে থাকে না, একটা মানুষ ছেঁড়া কাপড় পরে না। আমাদের তো ছোটবেলায় এসে বুড়ো মানুষের পাশার কাপড় থাকতো সব সেলাই করা, এটা আপনারাও দেখেছেন। সেই গ্রামে আজকে এই এইসের মধ্যে আমরা সংগঠিত হতে চাই না, এভাবে আমরা এই সংগঠন নিতে চাই না। তবে আমার জীবনে অনেক বন্ধু আছে, সবাই যে লেখাপড়া শিখছে তা না, তারাও কিন্তু আমাকে ভালোবাসা হবে। এই নিকুঞ্জের কথা বলি, সে কিন্তু আমার সাথে লেখাপড়া করে নেয়, আমার সাথে বয়স বড় এই করে, কিন্তু সে আমার সাথে বন্ধুর মধ্যে করে। প্রণব আমার সিনিয়র, তো আমার কাছে সেইভাবে কিন্তু আদর স্নেহ করে। এদের সবার কাছে আসলে আমি খুবই ঋণী। কিন্তু আমি আরও খুশি হব যদি আমার ছেলেমেয়েরা, আমার গ্রামের ছেলেমেয়েরা, আমার এলাকার ছেলেমেয়েরা যদি উঠে আসে, তখনই মনে হবে যে না, আপনারা কাউকে সম্বর্ধনা দিয়েছিলেন এবং সেটা সার্থক। এই সম্বর্ধনার কোনো দাম নেই যদি না আমাদের পরবর্তী প্রজন্ম ডেভেলপ না করে, আপনারা সেটা করবেন। আর এতে যদি আমাকে ব্যক্তিগতভাবে কোনো ধরনের সাহায্য করতে হয় লেখাপড়ার পিছনে, আপনারা বলবেন। যদি ব্যর্থ হন, এই সংগঠনের পরিবর্তে একটা নিন্দা নিন্দা একটা মিটিং করবেন, আমাকে যেন সেদিন নিন্দা করা হয়। নিন্দা করার জন্য আপনারা একটা অনুষ্ঠান করবেন, যে আজকে ডাক্তার অনুষ্ঠানে আমরা নিন্দা করব। আমি লজ্জায় পালা যাব না, আমি সেই নিন্দা মাথা থেকে নিয়ে নেব। সুতরাং আমি বলবো, লেখাপড়ার জন্য যদি কারো কোনো সাহায্য, বিশেষ করে আর্থিক যদি কোনো সাহায্য হয়, না আমি তো আর লেখাপড়া শিখাইতে পারবো না, এখন আর পারি যেটা মেডিকেলে, সে পর্যন্ত তো আপনারাই তুলে দেবেন, আপনারাই তুলে দিবেন। সুতরাং সেদিনও আমি পিছাবো না, যেদিন আমার নিন্দা প্রস্তাব করা হবে। আমি আপনাদের সামনে আসে আমি এই মাথা মতো করে আপনাদের নিন্দা আমি নিয়ে দেবো। আমি আমার এলাকার সবাইকে সে আহ্বান জানাই, যদি কারো কোনো সমস্যা হয়, এই ধরনের সমস্যা, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, এটা তো খুব সামান্য জিনিস, আমরা খুব সামান্য জিনিস নিয়ে নাড়া বসা করি, এর মধ্যে অনেক ভুল হয়, অনেক সত্যি হয়। যে উপকৃত হয় সে মনে রাখে, যে অপকৃত হয় সে নিন্দা করে, গালাগালি করে। আমি এখন আমার জীবনে এসে মনে হয় ইচ্ছে ডাক্তারি কোনো নিন্দনীয়, মানে খুব গর্বের কোনো পেশা নয়, অন্য 8-10টা পেশার মতো। আমাদের ছোটো বোন রুলি, হ্যাঁ সে একসময় আরও বড়ো হবে, সে কদিন করে ডিসি হবে, আমরা তাকে যেন সম্পর্কিত করতে পারি। আমাদের রথিন, ও যদি বড় হয়ে আসে, আমরা তাকে যেন সম্পর্কিত করতে পারি। আমাদের মুক্তমনা চারিপল্লী না, এই সবসময় তো এখনও একটা স্কুলের নামে কিন্তু আমাদের এরিয়াটার নাম হচ্ছে চারিপল্লী। এই কোথায় যাবে? চারিপল্লীর মধ্যে যাবো। আমি মনে করি শুধু চারিপল্লী না, আমার ইউনিয়নের মধ্যে যদি কেউ এরকমের কি হয়, আমি অবশ্যই 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 তাকে সাহায্য করার চেষ্টা করবো আমার তরফ থেকে। তো সময় নিতে চাই না, আমি শুধু একটা কথাই বলি,
আমাকে যে সম্মানে আপনারা ভূষিত করতে চেয়েছেন, এই সম্মানের যোগ্য, প্রকৃতপক্ষে যোগ্য আমি না। তারপরও যা করেছেন আমি আমার মাথা পেতে নিলাম। আপনাদের আমি সম্বর্ধনা চাই না, আমি আপনাদের বিশ্বাস চাই, আমি আপনাদের ভালোবাসা চাই। কোনো সম্বর্ধনার দরকার নেই। আমি মনে করি আমার নিজস্ব মানুষগুলোর যদি বিশ্বাস আর ভালোবাসা পাই, কিসের সম্বর্ধনা? এই কোনো কিছুই মিন করে না। যদি আমাকে কেউ ভালোই না বাসে, আমাকে যদি কেউ বিশ্বাসই না করে, তো আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন। আমি আর একটা দিনের অপেক্ষায় থাকবো, যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে। আমার বড় মেয়েটা হয়তো এই বছর না হয় সামনের বছর প্রথমেই ব্যারিস্টারি পড়তে যাবে। আমি চাই সে যদি ব্যারিস্টার হয়ে আসে, কারণ আমাদের এখানে অনেক ডাক্তার আছে কিন্তু কেউ ব্যারিস্টার নেই। আমার মেয়েকে ডাক্তারি পড়াতে চেয়েছিলাম, ও হতে চায় না, কারণ ও দেখছে তার বাপের অনেক কষ্ট। আমাকে বলছে, বাবা তুমি তো তোমার এদিকে নাকি ভালো ছাত্র ছিলে, তো তোমাকে তো অত সম্মান কেউ করে না, সাধারণ মানুষ এসে তোমাকে কিভাবে কথা বলে, এটা তো আমার ভালো লাগে না। সুতরাং আমি কখনো আর রাত দিন তোমাকে এত পরিশ্রম করতে হয়, আমি এই ডাক্তার হতে চাই না। হ্যাঁ, আর তখন বললাম ডাক্তার কী হয়েছে, তাহলে আমি ব্যারিস্টার হতে চাই। আমি করবো, আমার মেয়েটার জন্য আপনারা আশীর্বাদ করবেন, ও যেন ওর অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারে। কারণ আমাদের অনেক ডাক্তার আছে কিন্তু কেউ একজন কিন্তু ব্যারিস্টার হয়নি আমরা এখানে। পুরো আমাদের চিতলবাড়ি থেকেও সম্ভবত এখনো হয়নি। তা আপনাদের কাছে এই প্রার্থনা করি, আপনারা আমার আমার পরিবার এবং আমার এদিকে সবার জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে। আমার পুনরায় সবাইকে তোমার জন্য সুস্থ থাকুন।